1992 সালের বসন্তের কথা। জাতিসংঘের মাঠ পর্যায়ের একদল কর্মচারী তাদের অফরোডের গাড়ি নিয়ে উত্তর কেনিয়ার একটা রুক্ষ একদম ধুলোময় প্রান্তরে এসে থামে। জায়গাটা নিকটতম সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। মানে শহর বা লোকালয় বলা যায় এমন যে কোনো জায়গা থেকে আসলে অনেক অনেক দূরে। ঠিক। তো তাদের মিশনটা ছিল খুব সহজ, আর সবাই ধরে নিয়েছিল যে এটা খুব স্বল্পমেয়াদী একটা কাজ হবে। মিশনটা কি? নিজেদের দেশে যুদ্ধ না থামা পর্যন্ত কয়েক হাজার সোমালি শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য স্রেফ কয়েকটা তাঁবু খাটানো। তারা এই জায়গাটার নাম দিয়েছিল কাকুমা। হ্যাঁ, এটা একটা স্থানীয় তুর্কানা শব্দ, যার আক্ষরিক অর্থ হলো কোথাও না বা নোওয়্যার। একদম। এটা স্রেফ ইতিহাসের একটা পাদটিকা হওয়ার কথা ছিল, মানে বাস্তব জীবনে ফিরে যাওয়ার পথে একটা অস্থায়ী বিরতিস্থল মাত্র। কিন্তু আজকের দিনে, মানে এই 2026 সালে, কেউ যদি সেই কোথাও নয় রাস্তা দিয়ে হাঁটে, তবে কোনো অস্থায়ী শিবির দেখতে পাবে না। না, কোনো অস্থায়ী ব্যাপার আর সেখানে নেই। বরং দেখা যাবে 2,12,000 মানুষের একটা আস্ত শহর। সেখানে সার্জিক্যাল ওয়ার্ড সহ বিশাল বিশাল হাসপাতাল আছে, মাধ্যমিক বিদ্যালয়ের একটা নেটওয়ার্ক আছে, আর আছে কোলাহলপূর্ণ বাজার, যেখানে ব্যবসায়ীরা রীতিমতো শস্য আর ইলেকট্রনিক্সের দাম নিয়ে দর কষাকষি করছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ওই ধুলোয় এমন অনেক শিশু খেলা করছে যারা জীবনে কখনো সমুদ্র বা পাহাড় দেখেনি। তাদের জন্ম এমন বাবা মায়ের ঘরে যারা নিজেরাও ঠিক ওই একই সীমানা বেষ্টনীর ভেতরেই জন্মেছিল। ভাবলে অবাক লাগে। টানা ৩৪ বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায় এই অস্থায়ী ব্যবস্থাটা চালানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে। আসলে এটাই আমাদের এই আধুনিক যুগের সবচেয়ে বড় স্ববিরোধিতা। আমাদের বলা হয় এগুলো নাকি সংকট, মানে আকস্মিক, মর্মান্তিক এবং ক্ষণস্থায়ী। কিন্তু তথ্য উপাত্ত তো একেবারেই ভিন্ন কথা বলছে। 2024 সালের মাঝামাঝি সময়েই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 117 মিলিয়নে পৌঁছায়। মানে গত এক দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর এই রেকর্ডটা ভাঙছে। আমরা এই মানুষগুলোর সাথে এমন আচরণ করছি যেন তারা কোনো ওয়েটিং রুমে বসে আছে। কিন্তু সত্যিটা হলো, ওই ওয়েটিং রুমটাই এখন মূল ভবনে পরিণত হয়েছে। বর্তমানে একজন সাধারণ শরণার্থী তার নির্বাসনে গড়ে 20 বছরেরও বেশি সময় কাটায়। হ্যাঁ, আর এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। এমন একটা প্রশ্ন যা ওই চকচকে মানবিক ব্রোশিওরগুলো সবসময় এড়িয়ে যায়। কখন একটা অস্থায়ী সংকট একটা স্থায়ী অর্থনীতিতে পরিণত হয়? রাইট। যখন একটা শিবির কোনো দেশের চতুর্থ বৃহত্তম শহরে পরিণত হয়, কিন্তু আইনিভাবে সেটাকে এখনও অস্থায়ী সাইট হিসেবেই শ্রেণীবদ্ধ করে রাখা হয়, তখন ওই লেবেলটা দিয়ে আসলে কার স্বার্থ রক্ষা হচ্ছে? আসলে আমরা শরণার্থী সহায়তাটাকে একটা বিশুদ্ধ উদারতার কাজ বলে ভাবতে পছন্দ করি। কিন্তু সংখ্যা যখন বাড়ে আর দশক গড়িয়ে যায়, তখন এটা আর কোনো উদ্ধার অভিযান থাকে না। এটাকে তখন এমন এক মাল্টিবিলিয়ন ডলার শিল্প বলে মনে হয়, যার দরজা চিরতরে বন্ধ করার কোনো ইচ্ছাই আসলে কারো নেই। আর এই পুরো ব্যবস্থাটার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? এর স্বাভাবিকীকরণ। দশকের পর দশক ধরে লাখ লাখ মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা আইনি আর ভৌতিক শূন্যতায় আটকে রাখা হয়েছে। অথচ বাইরের পৃথিবী এটাকে খুব স্বাভাবিক একটা ঘটনা হিসেবে মেনে নিয়েছে। কাকুমার ওই 2,12,000 মানুষের পরিসংখ্যান থেকে দৃষ্টি সরিয়ে যদি আমরা স্রেফ একটা মানুষের জীবনের দিকে তাকাই, তাহলে বুঝতে পারব এই অনন্ত অপেক্ষার বাস্তব চিত্রটা আসলে কতটা মর্মান্তিক। ঠিক বলেছেন। এত বড় একটা সংখ্যার কথা শুনলে আমাদের মস্তিষ্ক সেটাকে ঠিকমতো ধারণ করতে পারে না। আমরা বরং একিরু নামের এক ব্যক্তির গল্পটা দেখতে পারি। একিরু 90-এর দশকে নিতান্তই এক বালক হিসেবে কাকুমায় এসেছিল। আর আজ সেই একই কাঁটাতারের বেষ্টনীর ভেতর তার চুল পেকে গেছে। হ্যাঁ, সে এখন ওই শিবিরের ভেতরেই নিজের কিশোর সন্তানদের বড় করছে। তার কাছে কোনো সংকট পূর্ব বা সংকট পরবর্তী জীবন বলে কিছু নেই। তার কাছে এই সংকটটাই তার পুরো জীবন। একজন মানুষের পুরো জীবন যখন একটা অস্থায়ী কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে, তখন তার মাথার উপরে ছাদটাই হয়ে ওঠে সবচেয়ে বড় রূপক। টিভিতে আমরা প্রায় জাতিসংঘের ওই আইকনিক নীল লোগোযুক্ত সাদা প্লাস্টিকের টার্প বা ত্রিপলগুলো দেখি, তাই না? হ্যাঁ, সব জায়গাতেই তো এই ছবিগুলো দেখানো হয়। তো এই ত্রিপলগুলোর নিচে একিরুর মতো মানুষরা দিনের পর দিন ঘুমোচ্ছে।
কিন্তু এই প্লাস্টিকের কাভারগুলো দীর্ঘমেয়াদে অতি বেগুনি রশ্মি বা ইউভি রে সহ্য করার জন্য তৈরিই হয়নি। বিষুবীয় অঞ্চলের প্রখর রোদে এই প্লাস্টিকগুলো পুড়ে যায় আর প্রতি 6 মাস অন্তর ভেঙে বিষাক্ত সূক্ষ্ম ধূলিকণায় পরিণত হয়। দাঁড়ান। তার মানে এই প্লাস্টিকগুলো আক্ষরিক অর্থেই ধুলো হয়ে যায়, আর সেই বিষাক্ত প্লাস্টিকের ধুলো তো বাতাসে উড়তেই থাকে সবসময়। একদম তাই। আর সেই ধুলো তাদের খাবারে মেশে নিঃশ্বাসের সাথে তাদের এবং তাদের বাচ্চাদের ফুসফুসে প্রবেশ করে। আর প্রতিবার ছাদ ভেঙে পড়ার পর একিরুকে কি করতে হয় জানেন? তাকে নতুন করে ঘন্টার পর ঘন্টা ওই ধুলোময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, স্রেফ আরেক টুকরো সস্তা প্লাস্টিকের জন্য। হ্যাঁ, এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে তাকে তার চরম অসহায়ত্ব আর আমলাতান্ত্রিক অবমাননার কথা বারবার মনে করিয়ে দেয়া হয়। মানবিক খাতের পরিভাষায় একে বলা হয় দীর্ঘস্থায়ী শরণার্থী পরিস্থিতি। ৯০ দশকে এই অস্থায়ী বন্দিদশার গড় মেয়াদ ছিল ৯ বছর, আর আজ সেটা ২০ বছর ছাড়িয়ে তৃতীয় বা চতুর্থ দশকে গড়িয়েছে। আমার সবচেয়ে বড় খটকা লাগছে এই জায়গাটাতেই। তারা তো জানেই যে এই মানুষগুলো বছরের পর বছর ধরে এখানেই থাকবে। তাহলে একটু কংক্রিট ঢালাই করে দিলেই তো হয়। একটা স্থায়ী ছাদ দিলে সমস্যাটা কোথায়? কেন মানুষকে জোর করে এই বিষাক্ত প্লাস্টিকের নিচে থাকতে বাধ্য করা হচ্ছে? কংক্রিট না ঢালাই করার এই সিদ্ধান্তটা মোটেও কোনো দুর্ঘটনা নয়। এটা একটা সুপরিকল্পিত আইনি আর ভূরাজনৈতিক কৌশল। কংক্রিটের ভিত্তি তৈরি করার মানে হলো স্বীকার করে নেয়া যে এই মানুষগুলো এখানেই থেকে যাবে। ও আচ্ছা, একটা স্থায়িত্বের স্বীকৃতি দেওয়ার। ঠিক। আয়োজক দেশগুলো, যেমন ধরুন কেনিয়ার ক্ষেত্রে, এটা তাদের শিবিরবদ্ধকরণ নীতি বা এনক্যাম্পমেন্ট পলিসির সরাসরি বিরোধী। কেনিয়ার অ্যালিয়েন রেস্ট্রিকশন অ্যাক্ট এবং পরবর্তীতে রিফিউজি অ্যাক্ট অনুযায়ী এই শিবিরগুলোকে ইচ্ছাকৃতভাবে তুর্কানা এবং গারিসার মতো অত্যন্ত শুষ্ক, উত্তপ্ত আর অনুর্বর অঞ্চলে স্থাপন করা হয়েছে। এর উদ্দেশ্য কি শুধুই তাদের সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন রাখা? শুধু বিচ্ছিন্ন রাখা নয়, স্থানীয়দের সাথে মিশে যাওয়া রোধ করা এবং ভবিষ্যতে যাতে অন্য কেউ অভিবাসনের সাহস না করে সেই ভয়ঙ্কর বার্তাটা দেওয়া। কেউ যদি ওই শিবিরের সীমানা পেরিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, আইনত 20,000 কেনিয়ান শিলিং জরিমানা দিতে হবে অথবা 6 মাসের জন্য সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে যেতে হবে। বাপ রে! কিন্তু যাদের কোনো আয়ের উৎসই নেই, তাদের কাছে 20,000 শিলিং তো একটা অবাস্তব অঙ্ক। তার মানে আইন করেই তাদের ওই সীমানার ভেতর আটকে রাখা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে UNHCR এর মতো সংস্থাগুলো এর প্রতিবাদ করে না কেন? কারণ তারা নিজেরাই একটা ফাঁদে আটকে আছে, যাকে বিশেষজ্ঞরা বলেন ত্রিভুজাকার ফাঁদ বা ট্রায়াঙ্গুলার ট্র্যাপ। এই ত্রিভুজের ৩ প্রান্তে আছে UNHCR, আয়োজক রাষ্ট্র এবং স্বয়ং শরণার্থী। ১৯৫১ সালে যখন রিফিউজি কনভেনশন তৈরি হয়, তখনই তার একটা জন্মগত ত্রুটি ছিল। কী রকম ত্রুটি? একটু বুঝিয়ে বলবেন। ওই কনভেনশনটা তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে, মূলত ইউরোপের কথা মাথায় রেখে, বিশেষ করে সোভিয়েত ভিন্ন মতাবলম্বীদের জন্য। গ্লোবাল সাউথের দেশগুলোতে রাষ্ট্রের পতন, জাতিগত দাঙ্গা বা জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া দুর্ভিক্ষ, এসব কিছুই এই কনভেনশনে বিবেচনা করা হয়নি। বুঝতে পারছি। আর সবচেয়ে বড় কথা হলো, UNHCR এর নিজস্ব কোনো সার্বভৌম জমি নেই, কোনো স্বাধীন আয়ের উৎসও নেই। তাদের কাজ করার জন্য আয়োজক দেশের জমির ওপর নির্ভর করতে হয় এবং অর্থের জন্য পশ্চিমা দাতাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। ফলে তাদের কাজটা মূলত মানুষের গোদামজাতকরণ বা ওয়্যারহাউজিংয়ে পরিণত হয়েছে। তার মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, পশ্চিমা দেশগুলো নিজেদের সীমানার ভেতর এদের ঢুকতে দিতে চায় না। তাই তারা টাকা দিয়ে তৃতীয় বিশ্বের কোনো একটা অনুর্বর জায়গায় এই মানুষগুলোকে আক্ষরিক অর্থে গুদামজাত করে রাখছে। এটা তো পুরোপুরি একটা আউটসোর্স করা মেকানিজম। একদম। আর এই জায়গা থেকেই তৈরি হয়েছে প্লাস্টিক আচ্ছাদন সিন্ড্রোম। পশ্চিমা দাতারা কংক্রিটের অবকাঠামোতে কখনোই অর্থায়ন করতে চায় না, কারণ কংক্রিট মানেই স্থায়িত্ব। তারা শর্ট টার্ম সাহায্য দিতে পছন্দ করে, যেমন এই প্লাস্টিকের টার্ড বা শস্যের বস্তা, কারণ এসবে ছবি তুলে দেখানো যায় যে তারা সাহায্য করছে। কিন্তু বাস্তবে এটা একটা অন্তহীন নির্ভরশীলতা চক্র তৈরি করে। এই নির্ভরশীলতার চক্র একটা মানুষের, বিশেষ করে একটা শিশুর মনের ওপর কী প্রভাব ফেলে সেটা ভাবলেই শিউরে উঠতে হয়। পরিসংখ্যান তো বলছে কাকুমা শিবিরের জনসংখ্যার প্রায় ৭৭.৭% শিশু এবং তরুণ। এদের প্রতিদিনের জীবনটা আসলে কেমন? অসহনীয়, বাতাসে সবসময় ধুলো আর পেটে দীর্ঘস্থায়ী ক্ষুধা।
নিরাপত্তার অভাব, ঘরের কাজের চাপ আর স্যানিটেশনের চরম দুরবস্থার কারণে মেয়েদের স্কুল থেকে ঝরে পড়ার হার তো অকল্পনীয়। আর যারা তরুণ, ওই শিবিরের ৮৪% তরুণের কোনো আয়ের উৎস নেই। আইন অনুযায়ী তারা শিবিরের বাইরে ব্যবসা করতে পারবে না, কোনো আনুষ্ঠানিক চাকরিও নিতে পারবে না। এটা তো একটা জেনারেটরের মতো, যা শুধু হতাশা আর মানসিক বিকার তৈরি করছে। একটা মানুষকে যদি দিনের পর দিন একটা জায়গায় আটকে রাখা হয়, তার কাজ করার অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে তো পিটিএসডি, বিষণ্ণতা বা আত্মহত্যার মতো ঘটনাগুলো মহামারী আকার ধারণ করবেই। করে আর এখানেই আন্তর্জাতিক সহায়তার সবচেয়ে অন্ধকার দিকটা বেরিয়ে আসে, যাকে বলা যায় উপনিবেশিক সমবেদনা। এটা অত্যন্ত পিতৃতান্ত্রিক একটা ব্যবস্থা। যেমন ধরুন, ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে কাকুমায় একবার বাঙ্গা হয়েছিল। আপনি কি জানেন তখন ইউএনএইচসিআর শাস্তিস্বরূপ কি করেছিল? কি করেছিল? তারা পুরো শিবিরের খাদ্য সরবরাহ ১৪ থেকে ২১ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। একটু থামুন। ইউএনএইচসিআর তো একটা মানবিক সংস্থা। তাদের কাজ হলো বিপদগ্রস্ত মানুষকে বাঁচানো। তারা কেন শাস্তিস্বরূপ কয়েক লাখ মানুষের খাবার ৩ সপ্তাহের জন্য বন্ধ করে দেবে? এটা তো রীতিমতো কোনো নিষ্ঠুর স্বৈরাশাসকের মতো আচরণ। কারণ লাখ লাখ মানুষকে যখন গুদামের মতো একটা জায়গায় আটকে রাখা হয় এবং তাদের স্বাধীন সত্তা কেড়ে নেওয়া হয়, তখন তাদের নিয়ন্ত্রণ করার জন্য ওই সংস্থাগুলোকে খুব আদিম আর জৈবিক শাস্তির আশ্রয় নিতে হয়। এটা ছিল একটা গণশাস্তি, যা তাদের মনে করিয়ে দেয় যে তাদের জীবনের চাবিকাঠি আসলে কার হাতে। এই ব্যাপারটা আমাকে ওয়ান ফ্লু ওভার দ্য কুকুজ নেস্ট উপন্যাসের কথা মনে করিয়ে দিচ্ছে। ওই উপন্যাসের সাইকিয়াট্রিক ওয়ার্ডের নার্স র্যাচেড ঠিক এইভাবেই রোগীদের নিয়ন্ত্রণ করত। মানবিক সংস্থাগুলো এখানে অনেকটা সেই একছত্র প্রশাসকের মতো কাজ করছে, যারা অবাধ্যতাকে স্রেফ খাবার বন্ধ করে দিয়ে দমন করে। মানুষকে স্বাধীন সত্তার বদলে আজ্ঞাবহ পোষ্য প্রাণীর মতো আচরণ করতে বাধ্য করা হচ্ছে। উপমাটা এখানে পুরোপুরি মিলে যায়। আর এই নিয়ন্ত্রণ এতটাই গভীরে চলে যায় যে চরম অমানবিক ঘটনাগুলো সেখানে স্বাভাবিক হয়ে দাঁড়ায়। জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে সোমালি বান্টু নারীদের নিয়মিত ধর্ষণের শিকার হওয়ার ঘটনাগুলো এর প্রমাণ। সবচেয়ে মর্মান্তিক হল, মানসিক প্রতিরক্ষার কৌশল হিসেবে এই নারীরা একসময় নিজেদের এই অবর্ণনীয় ট্রমা নিয়ে হাসাহাসি করতে শুরু করে, কারণ এছাড়া তাদের আর কিছুই করার নেই। আমরা এতক্ষণ কাঁটা তারের বেড়া আর প্লাস্টিকের ছাদ নিয়ে কথা বললাম, মানে শারীরিকভাবে আটকে থাকা। কিন্তু এর চেয়েও গভীর এবং অদৃশ্য আরেকটা বন্দিদশা আছে। ধরুন, কেউ আপনার বাড়িতে ঢুকে আপনার পাসপোর্ট, জন্ম সনদ সবকিছু চুরি করে নিল। এরপর আপনি যখন সরকারি দফতরে গেলেন, সেখানকার কেরানি আপনাকে জানালো যে রেকর্ড অনুযায়ী আপনার কোনো জন্মই হয়নি। অস্তিত্বই মুছে দেওয়া। হ্যাঁ, আধুনিক স্যাটেলাইট আর বায়োমেট্রিক্সের যুগে ৮৫০ মিলিয়ন মানুষ নিছক আমলাতান্ত্রিক ভুলে তো আর হারিয়ে যেতে পারে না। এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত একটা আইনি অবলুপ্তি বা রাষ্ট্রহীনতা। এই আইনি অবলুপ্তির সবচেয়ে ভয়াবহ শিকার হল রাষ্ট্রহীন মানুষেরা। মিয়ানমার ও বাংলাদেশের সীমান্তে নাফ নদীর কাদামাখা তীরে বসবাসরত নূরের গল্পটা ধরুন। তার কোনো জন্মসনদ নেই, আইডি কার্ড নেই, পৃথিবীতে তার অস্তিত্বের কোনো আইনি প্রমাণই নেই। স্রেফ একটা ছায়ার মতো বেঁচে থাকা। ঠিক, চেকপয়েন্টে সশস্ত্র পাহারাদাররা তাকে এমনভাবে উপেক্ষা করে যেন সে রাস্তার উপর পড়ে থাকা এক টুকরো কাঠ। নূরের চোখের সামনে তার বাবার হাতে লেখা জমির দলিল পুড়িয়ে ফেলা হয়েছিল। আজ যদি তাকে হত্যাও করা হয়, তবে আমলাতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে সেটাকে কোনো খুন হিসেবেই গণ্য করা হবে না, কারণ খাতায় কলমে নূর তো অস্তিত্বহীন। অবিশ্বাস্য। জাতিসংঘের হিসেবে বিশ্বে আনুষ্ঠানিকভাবে ৪.৪ মিলিয়ন রাষ্ট্রহীন মানুষ রয়েছে। কিন্তু বিশ্বব্যাংকের অনুমান তো আরও ভয়ানক। হ্যাঁ, বিশ্বব্যাংকের মতে বিশ্বে প্রায় ৮৫০ মিলিয়ন মানুষ আইনি পরিচয়হীন। মানে বিশ্বের প্রতি ১০ জন মানুষের মধ্যে একজনের কোনো আইনি পরিচয় নেই। তারা সবসময় লুকিয়ে বাঁচে। তারা সেন্সাস বা আদমশুমারি এড়িয়ে চলে, কারণ ধরা পড়লে তাদের নির্বাসন বা বন্দী হওয়ার ভয় থাকে। এই রাষ্ট্রহীনতার পেছনে মূলত ৩টি আইনি কারণ কাজ করে। প্রথমটি হল নাগরিকত্ব আইনের সংঘাত। একদিকে জিউস সোলি বা মাটির অধিকার, অন্যদিকে জিউস স্যাঙ্গুইনিস বা রক্তের অধিকার। এই রক্ত আর মাটির আইনের মারপ্যাচে একটা জলজন্ত মানুষ কিভাবে অস্তিত্বহীন হয়ে যায় সেটা আরেকটু খুলে বলবেন। ধরুন, একটা দেশের আইন হল
বাবা মা এই দেশের নাগরিক না হলে বাচ্চাও নাগরিক হবে না। এটাকে বলে রক্তের অধিকার। অন্যদিকে আরেকটা দেশের আইন হল বাচ্চাকে আমাদের দেশের মাটিতে জন্ম নিতে হবে, নইলে নাগরিকত্ব পাবে না। এটা মাটির অধিকার। এখন প্রথম দেশের এক দম্পতি যদি কোনো কারণে পালিয়ে দ্বিতীয় দেশে গিয়ে একটা বাচ্চার জন্ম দেয়, তখন কি হবে? তখন তো কেউ ওই বাচ্চার দায়িত্ব নেবে না। ঠিক ধরেছেন। প্রথম দেশ বলবে বাচ্চাটা আমাদের মাটিতে জন্মায়নি, তাই সে আমাদের কেউ না। আর দ্বিতীয় দেশ বলবে বাচ্চার বাবা মা আমাদের নাগরিক না, তাই সেও আমাদের কেউ না। ব্যাস, বাচ্চাটা জন্মের প্রথম সেকেন্ড থেকেই একটা আইনি ভূতে পরিণত হলো। স্রেফ দুটো ভিন্ন দেশের আমলাতান্ত্রিক নিয়মের ফাঁদে পড়ে একটা শিশুর অস্তিত্বই মুছে গেল। দ্বিতীয় কারণটি কি? দ্বিতীয় কারণটি হল চরম লিঙ্গ বৈষম্য। 2026 সালেও বিশ্বের 24টি দেশে মায়েরা তাদের সন্তানদের নাগরিকত্ব দিতে পারেন না। এই দেশগুলোতে পিতার পরিচয় না থাকলে বা পিতা নিখোঁজ থাকলে শিশুটি স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রহীন হয়ে যায়। আর তৃতীয় কারণটি নিশ্চয়ই রাষ্ট্রের পতন বা ভেঙে যাওয়া। হ্যাঁ, যেমন সোভিয়েত ইউনিয়ন বা যুগোস্লাভিয়ার পতনের পর লাখ লাখ মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়েছিল। এর সবচেয়ে নিষ্ঠুর উদাহরণ দেখা যায় কুয়েতের বেদুইন জনগোষ্ঠীর ক্ষেত্রে। মরুভূমিতে নির্বাসিত একজন বেদুইন পিতাকে হয়তো তার অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য রাষ্ট্রের হাসপাতালে যেতে হয়। সেখানে চিকিৎসা পাওয়ার জন্য তাকে বাধ্য হয়ে একটা মিথ্যে নথিতে স্বাক্ষর করতে হয়, যেখানে লেখা থাকে যে সে আসলে সিরিয়া বা ইরাকের নাগরিক। তার মানে রাষ্ট্র নিজে দাঁড়িয়ে থেকে একটা মানুষের পরিচয় চিরতরে মুছে ফেলার মেকানিজম তৈরি করছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, লাখ লাখ মানুষকে যখন এভাবেই আইনি ও শারীরিকভাবে মুছে ফেলা হচ্ছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় কি সমাধান দিচ্ছে, আর কেনই বা সেগুলো ব্যর্থ হচ্ছে? আন্তর্জাতিক সম্প্রদায় তাত্ত্বিকভাবে 3টি টেকসই সমাধানের কথা বেশ জোর গলায় বলে, কিন্তু বাস্তবে এগুলোর অসারতা খুব স্পষ্ট। প্রথম সমাধান হলো একত্রীকরণ বা ইন্টিগ্রেশন, মানে যে দেশে তারা আশ্রয় নিয়েছে সেই দেশের মূল সমাজের সাথে মিশে যাওয়া। কিন্তু আয়োজক দেশগুলো তো এটা মানতে চায় না। চায় না, কারণ এতে জেনোফোবিয়া বা বিদেশিদের প্রতি ভীতি আর অর্থনৈতিক অজুহাত কাজ করে। যদিও গিনির মতো দেশে দেখা গেছে শরণার্থীদের কাজের অধিকার দিলে তা উল্টো অর্থনীতিকেই চাঙ্গা করে। কিন্তু এখানে আশ্রয়দাতা দেশের বোঝার সূচক বিষয়টা খুব প্রাসঙ্গিক। মানে আসল বোঝাটা কার ঘাড়ে পড়ছে? একদম। পশ্চিমা বিশ্ব কয়েক হাজার শরণার্থী নিজেদের দেশে ঢোকা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি করে, অথচ আসল বোঝা চাপে উন্নয়নশীল দেশগুলোর উপর। লেবাননের জনসংখ্যার প্রতি 4 জন একজন শরণার্থী। পাকিস্তানের পেশোয়ারের কথা ভাবুন, সেখানকার এক মিউনিসিপ্যাল অফিসার মালিককে এমন একটা শহরের পাওয়ার গ্রিড এবং পয়নিষ্কাশন ব্যবস্থা সামলাতে হচ্ছে যা তৈরি হয়েছিল 10 লাখ মানুষের জন্য, কিন্তু এখন ব্যবহার করছে 30 লাখ মানুষ। তার মানে প্রথম সমাধানটা কাজ করছে না। দ্বিতীয় সমাধানটা কি? দ্বিতীয় সমাধান হল পুনর্বাসন বা রিসেটেলমেন্ট, অর্থাৎ পশ্চিমা ধনী দেশগুলোতে তাদের নিয়ে যাওয়া। কিন্তু বাস্তবে এটি একটা লটারির মতো। বছরে মাত্র 11,500 জনের মতো মানুষের পুনর্বাসন হয়। যেখানে কোটি কোটি মানুষ সংকটে আছে, সেখানে এই সংখ্যাটা পরিসংখ্যানগতভাবে একেবারেই তুচ্ছ। আর তৃতীয় সমাধান হল প্রত্যাবাসন বা রিপ্যাট্রিয়েশন, অর্থাৎ তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো। হ্যাঁ, আর এটাই রাষ্ট্রগুলোর সবচেয়ে পছন্দের বিকল্প, কিন্তু একই সাথে সবচেয়ে প্রাণঘাতী। যেমন রোহিঙ্গাদের মিয়ানমারে সেই একই সামরিক বাহিনীর কাছে ফেরত পাঠানোর চেষ্টা করা, যারা তাদের ওপর গণহত্যা চালিয়েছে, কোনো নাগরিকত্ব বা বিচারের নিশ্চয়তা ছাড়াই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঠেলে দেওয়ার মতো অবস্থা। একদম তাই। এই পুরো ব্যর্থতাটাকে আমি একটা রূঢ় উপমার মাধ্যমে তুলে ধরতে চাই। মনে করুন, একটা বাথটাবের কল ছেড়ে দেয়া হয়েছে এবং পানি উপচে পড়ছে। আমরা সেই উপচে পড়া পানি ছোট্ট একটা চামচ বা সেলাইয়ের আঙুলতানা দিয়ে সেচে খালি করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পানির কলটা বন্ধ করতে রাজি হচ্ছি না। চমৎকার উপমা। সমাধানগুলোর এই ধারাবাহিক ব্যর্থতা প্রমাণ করে যে পুরো আন্তর্জাতিক ব্যবস্থাটা আসলে একটা অলঙ্ঘনীয় দেওয়ালের সামনে এসে থমকে যায়। আর সেই দেওয়ালটা হলো রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, মানে স্টেট সভারেন্টি। হ্যাঁ, আধুনিক বৈশ্বিক ব্যবস্থায় কার অস্তিত্ব আছে আর কে বাতিলযোগ্য তা নির্ধারণ করার চূড়ান্ত আর একছত্র ক্ষমতা একমাত্র রাষ্ট্রের হাতে। ইউএনএইচসিআর বা আন্তর্জাতিক মানবাধিকার আদালতগুলো কাঠামোগতভাবেই পঙ্গু।
রাষ্ট্র অনুমতি দিলে তবেই তারা কাজ করতে পারে। তারা গুলির ক্ষতে ব্যান্ডেজ বাঁধতে পারে, কাকুমায় গলে যাওয়া প্লাস্টিক দিতে পারে, কিন্তু রোগ নিরাময় করতে পারে না। কারণ আইন অনুযায়ী একজন মানুষকে রাষ্ট্রহীন করে দেওয়াটা রাষ্ট্রেরই সার্বভৌম অধিকার। ঠিক বলেছেন, কাকুমার ওই ছিঁড়ে যাওয়া প্লাস্টিকের ছাদ আর বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাদা, এগুলো আলাদা কোনো ঘটনা বা বিচ্ছিন্ন কোনো ব্যর্থতা নয়। পুরো বৈশ্বিক ব্যবস্থাটি ঠিক এভাবেই নকশা করা হয়েছে। তার মানে এই ব্যবস্থাটা আকস্মিক কোনো সংকটে পড়ে ভেঙে যায়নি, বরং তারা মানুষের জীবনকে স্থায়ীভাবে গুদামজাত করে রাখার একটা অত্যন্ত লাভজনক এবং রাজনৈতিকভাবে স্বস্তিদায়ক ভারসাম্য খুঁজে পেয়েছে। আমাদের আধুনিক বিশ্বের চূড়ান্ত সীমানা কোনো ইটের দেয়াল বা চেকপয়েন্ট নয়। মানব ইতিহাসের সবচেয়ে বড় দেয়ালটি হল একটি মানুষের জীবনকে আইনি ও শারীরিকভাবে অস্থায়ী বা প্রভিশনাল হিসেবে শ্রেণীবদ্ধ করা। আর যতক্ষণ রাষ্ট্রীয় সার্বভৌমত্বের হাতে এই একছত্র ক্ষমতা থাকবে, কোথাও না আর এই বন্দিশালা কেবল বড় হতেই থাকবে। আর লাখ লাখ মানুষ ইতিহাসের এই অন্তহীন অপেক্ষাগারেই এভাবেই আটকা পড়ে থাকবে।